এই ভিডিওটিতে আমরা প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের মোটিভেশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সিলেবাসে মোটিভেশন চ্যাপ্টারের মধ্যে যে বিষয়গুলি ইনক্লুড করা হয়েছে সেটি হচ্ছে কনসেপ্ট, ইম্পর্টেন্স এবং কিছু থিওরি মোটিভেশনের। এই থিওরিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ম্যাসলো নিড হায়ারার্কি থিওরি, হার্জবার্গের টু ফ্যাক্টরস থিওরি এবং ম্যাকগ্রেগরস থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। মোটিভেশন বলতে এখানে কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের কিভাবে মোটিভেট করা হবে সেটি কি বোঝানো হয়েছে। মোটিভেশন যে বিষয়টি বা অনুপ্রেরণা যে বিষয়টি এই বলা হয়েছে সেটি হচ্ছে একটি অদৃশ্য শক্তি যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়িরা প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট কর্ম সম্পন্ন করে নির্দিষ্ট লক্ষ্যকে অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ একটি ড্রাইভিং ফোর্স বা ইনট্যানজিবল কোনো ড্রাইভিং ফোর্স যেটি এমপ্লয়ীদের নির্দিষ্ট কর্ম অভিমুখী করে তোলে এবং নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে উৎসাহিত করে। এখন এমপ্লয়ীদের মোটিভেট করার জন্য কতগুলি বিষয়কে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এমপ্লয়িরা কেন কোনো কাজ করবে, কেন তারা ইন্ডাস্ট্রিতে আসবে এবং কেন কোনো কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্টভাবে উৎসাহের সঙ্গে করতে চাইবে। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য মোটিভেশন চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে। সেটি প্রথমত হচ্ছে এমপ্লয়ীদের যে অভাব অভিযোগ আছে সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ মোটিভেশন আসছে এমপ্লয়ীদের অভাব অভিযোগ বা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, রিওয়ার্ড পাওয়ার জন্য মোটিভেশন জেনারেলি এমপ্লয়ীদের মধ্যে ডেভেলপ করে থাকে, অর্থাৎ এমপ্লয়ীরা উৎসাহিত হয় কাজের প্রতি। মোটিভেশনের যে গুরুত্ব, যে বিষয়টি আমরা বলছি এই গুরুত্বটিকে আমরা তিনটি পার্টে ভাগ করে আলোচনা করতে পারি। গুরুত্বের তিনটি পার্ট হচ্ছে, একটি হচ্ছে যে অর্গানাইজেশনের এমপ্লয়ির সাইড থেকে, দ্বিতীয়ত হচ্ছে অর্গানাইজেশনাল সাইড থেকে এবং তৃতীয়ত হচ্ছে যে সোশ্যাল সাইড থেকে বা সোসাইটির দিক থেকে। অর্থাৎ এমপ্লয়িরা মোটিভেটেড হলে এমপ্লয়ীদের তাদের পার্সোনাল কি সুবিধা হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে অর্গানাইজেশনের কি সুবিধা হতে পারে, অর্গানাইজেশনের দিক থেকে গুরুত্ব কি কি আছে, এবং তৃতীয়ত হচ্ছে যে সোসাইটির দিক থেকে কি কি গুরুত্ব আছে। অর্গানাইজেশনাল দিক থেকে যে গুরুত্বগুলি আছে সেগুলি ইন্ডিভিজুয়ালের গুরুত্ব যেগুলি সেইগুলি পূরণ হলে অর্গানাইজেশনের গুরুত্ব পূরণ হবে, এবং অর্গানাইজেশন ইন্ডিভিজুয়ালের যে এ, এ, গুরুত্ব আছে মোটিভেশনের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এবং অর্গানাইজেশনের সেই গুরুত্বগুলি পূরণ হলে সোসাইটির গুরুত্ব পূরণ হতে পারে। এখন এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের সাইডের যে বিষয়টি সেটি হচ্ছে যে বুস্ট এনার্জি, অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি মোটিভেটেড হয় তার এনার্জি বুস্ট হবে, সে কোনো একটি নির্দিষ্ট কাজকে সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। কাজটি যত কঠিনই হোক সে কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে কনফিডেন্স তৈরি হবে, এমপ্লয়ি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজটিকে সম্পন্ন করতে সক্ষম হয় তাহলে তার মধ্যে একটি আলাদা কনফিডেন্স তৈরি হবে বা বিশ্বাস তৈরি হবে যে সে কাজটি করতে পারে বা করতে পারবে, এই ধরনের আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি হবে। সে যদি মোটিভেটেড, কোনো একজন এমপ্লয়ি যদি মোটিভেটেড হয় তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে মোটিভেটেড এমপ্লয়ীদের যে গ্রোথ সেটি ধারাবাহিকভাবে বজায় থাকে। অর্থাৎ কোনো একজন এমপ্লয়ি সে মোটিভেটেড হয়েছে, উদ্দীপনার সঙ্গে কোনো একটি নির্দিষ্ট কাজ করছে, ওই কাজটি করার সঙ্গে সঙ্গে তার সামগ্রিক স্কিল ডেভেলপ করবে বা দক্ষতা বৃদ্ধি পাবে এবং সে তার সামগ্রিক উন্নতি সে বজায় রাখতে সক্ষম হবে। অর্থাৎ এমপ্লয়ীদের দিক থেকে আমরা বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়িরা যদি মোটিভেটেড হয় বা তাদের যদি মোটিভেট করা যায়, মোটিভেশন যদি থাকে এমপ্লয়ীদের মধ্যে, তাহলে এমপ্লয়ীদের যেমন এনার্জি বুস্ট হবে, সে সঠিক কাজ, কঠিন কাজে গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে করতে সক্ষম হবে, কনফিডেন্স বাড়বে তাদের মধ্যে এবং তাদের গ্রোথ বা তাদের যে ধারাবাহিক যে উন্নতি সেই উন্নতিটি বজায় রাখা সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে অর্গানাইজেশনের দিক থেকে, অর্গানাইজেশন সাইডে প্রোডাক্টিভিটি বাড়ে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়িরা যদি সঠিক সময়ে সঠিকভাবে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে এবং তাদের কাজের মধ্যে যদি উৎসাহ থাকে, তারা স্যাটিসফাইড হয় এমপ্লয়িরা। স্যাটিসফাইড এমপ্লয়ি, মোটিভেটেড এমপ্লয়ি আর প্রোডাক্টিভ এমপ্লয়ি, তা অর্থাৎ এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়ার সঙ্গে সঙ্গে অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়বে। এবং 2 নম্বর হচ্ছে যে রিডিউস অ্যাবসেন্টিজম, অর্থাৎ এমপ্লয়িরা যদি মোটিভেটেড হয় তারা অর্গানাইজেশনের প্রতি যদি লয়াল থাকে, কাজে সঠিকভাবে আসতে চাইবে, তাদের মধ্যে
অ্যাবসেন্টিজমের প্রবণতা অনেকটা কমে যাবে। অ্যাবসেন্টিজম, অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়গুলি অর্গানাইজেশনে যেগুলি হয়ে থাকে তার প্রবণতা অনেকটা কমে যাবে এবং লেবার টার্নওভার রেটও অনেকটা কমে যাবে অর্গানাইজেশনে। এটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্ব হিসেবে আমরা বিবেচনা করতে পারি মোটিভেশনের। 3 নম্বর হচ্ছে যে ইমপ্রুভ টিম ওয়ার্ক। অর্গানাইজেশনে মোটিভেটেড এমপ্লয়ি তারা একসঙ্গে কাজ করতে অনেক সময় চাইবে, অনেক সময় একসঙ্গে তারা কাজ করতে চাইবে। যেগুলি গ্রুপে কাজ হয় সেই গ্রুপে তারা যদি মোটিভেটেড হয়, তাদের লক্ষ্যটিকে আমরা যদি নির্দিষ্ট করে দিতে পারি যে কমন গোল কি আছে, সেই গোলটিকে যদি অর্গানাইজেশনের ম্যানেজার বা সুপিরিয়র তাদের সামনে প্রকাশ করে দিতে পারে এবং তাদের ওই গোলটি পূরণের জন্য যদি উৎসাহিত করতে পারে, তাহলে টিম ওয়ার্ক করার প্রবণতা বৃদ্ধি পাবে। বা গ্রুপ গোল যদি তাদের কাছে ক্লিয়ার থাকে, গ্রুপের মধ্যে কাজ করা বা টিমের মধ্যে কাজ করার প্রবণতা তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। তৃতীয় পোর্শনে আমরা বলতে পারি যে ইকোনমিক যে গ্রোথটি, সোসাইটির সাইড থেকে ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পাবে। অর্থাৎ কোন একটি ক্ষেত্রে যদি এমপ্লয়িরা মোটিভেটেড হয়, তারা স্বতঃস্ফূর্ত ভাবে সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়, অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়ে, অ্যাবসেন্টিজম কমে, লেবার টার্নওভার কমে, টিম ওয়ার্ক বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সোসাইটিরও মঙ্গল। সোসাইটি এক্ষেত্রে ইকোনমিক গ্রোথ হবে, সোসাইটির অর্গানাইজেশনের প্রোডাকশন বৃদ্ধি পেলে ইকোনমিক দিক থেকে সোসাইটি লাভবান হবে। এবং যদি মোটিভেটেড এমপ্লয়ি হয়ে থাকে, স্বতঃস্ফূর্তভাবে নিষ্ঠার সঙ্গে এবং সন্তুষ্টির সঙ্গে তারা কাজ করে, স্যাটিসফ্যাকশন থাকে কাজের মধ্যে, তাহলে এমপ্লয়ীদের মধ্যে যে ইনোভেটিভ পাওয়ার বা তাদের মধ্যে যে ইনভেনশন যে সমস্ত আছে, অর্থাৎ কাজকে কিভাবে কম সময়ের মধ্যে করতে পারবে বা নতুন কিছু উপায়ে কাজটি করা যায় কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা তাদের মধ্যে ডেভেলপ করবে। এর ফলে সোসাইটি উপকৃত হবে। এই হচ্ছে মোটিভেশনের কতগুলি গুরুত্ব। এরপরে আমরা মোটিভেশনের থিওরিগুলি নিয়ে আলোচনা করব। যে থিওরিগুলির মধ্যে প্রথম থিওরি হচ্ছে ম্যাসলো নিড হায়ারার্কি থিওরি, দ্বিতীয় হচ্ছে হার্টজার্ড টু ফ্যাক্টর থিওরি এবং ম্যাকগ্রেগরস থিওরি এক্স এবং থিওরি ওয়াই। ম্যাসলোর যে নিড হায়ারার্কি থিওরি আছে, এটি নিডের ওপর বেস করে তৈরি হয়েছে। অর্থাৎ ম্যাসলোর নিড হায়ারার্কি থিওরিতে আমরা মানুষের যে নিড বা মানুষের যে অভাব, এটিকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে, 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, অর্থাৎ দৈহিক বা জৈবিক যে চাহিদা মানুষের থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, জল এবং তাদের আরো জীবনের যে সমস্ত চাহিদা আছে, সেই চাহিদাগুলিকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদার ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যে কাজ ছিল না বা কাজ পায়নি, যে খাবার পাচ্ছিল না, সে একদিন খাবার পেয়েছে বা একদিন কাজ পেয়েছে, সেই কাজটিকে বা সেই খাবারের যোগানটিকে সে ধারাবাহিকভাবে অক্ষুণ্ণ রাখতে চায়। অর্থাৎ সে নিরাপত্তা আনসার্টেন পজিশন থেকে সে সার্টেন পজিশনে যেতে চায়। এই যে চাহিদা, এই চাহিদাটাকে আমরা নিরাপত্তার চাহিদা হিসেবে গণ্য করে থাকি। অর্থাৎ কাজ হারানোর ভয় থেকে বাঁচা বা খাবার হারানোর ভয় থেকে বা বাসস্থান হারানোর ভয় থেকে বাঁচার যে চাহিদা, সেটিকে আমরা নিরাপত্তার চাহিদা হিসাবে গণ্য করে থাকি। এখন নিরাপত্তার চাহিদা পূরণ হওয়ার পরে যে চাহিদাটি তার মধ্যে ডেভেলপ করে, সেটি হচ্ছে সোশ্যাল নিড। সোশ্যাল নিডের ক্ষেত্রে তার মধ্যে বন্ধুত্ব তৈরি হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, তাকে কেউ ভালোবাসুক, লাভ, অ্যাফেকশন, এই বিষয়গুলি তার মধ্যে ডেভেলপ করবে। সোশ্যাল নিড যখন ফুলফিল হয়ে যাবে, তখন তার মধ্যে সেলফ এস্টিম নিড ডেভেলপ করবে। সেলফ এস্টিম নিডের ক্ষেত্রে সে সামাজিক যে গুরুত্ব, সমাজ তাকে গুরুত্ব দিক বা সোসাইটি তাকে রেকগনাইজড করুক, এই বিষয়গুলি তার মধ্যে ডেভেলপ করবে। এটি হচ্ছে সামাজিক চাহিদা। এবং পঞ্চম যে চাহিদা, সেটি হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। অর্থাৎ তার মধ্যে যে ইনার কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাকে সে আরো ডেভেলপ করতে চাইবে। এটি হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এখন ম্যাসলো নিড হায়ারার্কি থিওরি অনুসারে এই নিডগুলিকে একটি পিরামিডের আকারে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত ফিজিওলজিক্যাল নিড, সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, যেটিকে আমরা সোশ্যাল নিড হিসাবে ট্রিট করি, সেলফ এস্টিম নিড বলা হয়, এবং পঞ্চম পর্যায়ে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড।
এখন এই নিডগুলিকে এখানে উল্লেখ করা হয়েছে। ফিজিওলজিক্যাল নিডের মধ্যে যে ফান্ডামেন্টাল বায়োলজিক্যাল রিকোয়ারমেন্ট ফর সার্ভাইভাল এটিকে বলা হয়। অর্থাৎ একজন মানুষের বেঁচে থাকার জন্য যে সমস্ত প্রয়োজন, যে সমস্ত উপাদানগুলির প্রয়োজন হয়, সেটিকে এখানে ম্যাসলো নিড হায়ারার্কি থিওরির প্রাথমিক নিড বা ফিজিওলজিক্যাল নিড হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে। এই নিডের ক্ষেত্রে এয়ার, ওয়াটার, ফুড, শেল্টার, স্লিপিং, ক্লদিং, রিপ্রোডাকশন ক্যাপাসিটি এইগুলিকে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এর এক্সাম্পল হিসাবে বলা হয়েছে যে একজন অনাহারে যে ব্যক্তি ছিল তার কাছে ফুডটাই প্রথম জরুরি প্রয়োজন বন্ধুত্ব তৈরি করার আগে, অর্থাৎ যার কাছে খাবার নেই তার খাবারের প্রয়োজনীয়তা আগে, এটাই তার শারীরিক চাহিদা বা দৈহিক চাহিদা বা ফিজিওলজিক্যাল নিড হিসাবে ট্রিট করা হবে। নেক্সট হচ্ছে সেফটি নিড। তার যে আনসার্টেন পজিশনে সে ছিল, কোনো এক সময় যে সার্টেনটি এসছে, সেই সার্টেনটিটাকে, তার অভাব পূরণ হয়েছে, সেই অভাব পূরণের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটাকে সে বজায় রাখতে চায়, এটি কি বলা হচ্ছে সেফটি নিড। নিড ফর প্রোটেকশন ফ্রম আনসার্টেনটি, আনসার্টেন অবস্থা থেকে সে প্রোটেকশন পেতে চায়। এর এর মধ্যে ইনক্লুড হচ্ছে পার্সোনাল, এমপ্লয়মেন্ট, রিসোর্স, হেলথ, প্রপার্টি রিলেটেড সিকিউরিটি। এই সিকিউরিটিটাকে সেফটি নিড হিসাবে আমরা ট্রিট করতে পারি। জব সিকিউরিটি বিকাম ক্রুশিয়াল আফটার বেসিক সার্ভাইভাল ইজ এনসিওরড। বেসিক সার্ভাইভাল যখন এনসিওরড হয়ে যাচ্ছে তখন জব সিকিউরিটিটাকে সিকিউরিটি সেফটি নিড হিসাবে আমরা এখানে ট্রিট করতে পারি। এরপরে যে নিডটি উল্লেখ করা হয়েছিল সেটি হচ্ছে সোশ্যাল নিড, অলসো নোন অ্যাজ লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিড। এই নিডে তার কোনো একজন এমপ্লয়ির প্রাথমিক চাহিদা যেটি, সেটি ফিজিওলজিক্যাল নিড, এবং দ্বিতীয় চাহিদা যেটি সেফটি নিড পূরণ হওয়ার পরে এই নিডটির উদ্ভব হয়ে থাকে। এই নিডের মাধ্যমে সে বিলঙ্গিংনেস ফিল করতে চায়, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির সঙ্গে সে বিলঙ্গিংনেস ফিল করতে চায় এবং তার মধ্যে লাভ ডেভেলপ করে, বিলঙ্গিংনেস ডেভেলপ করে, এই সমস্ত বিষয়গুলি আসে। ইমোশনাল অ্যাটাচমেন্ট সে চায়, ইমোশনাল কানেকশন সে চায়, ফ্রেন্ডশিপ চায়, এই সমস্ত বিষয়গুলি তার মধ্যে ডেভেলপ করে থাকে। এগুলো ফ্রেন্ডশিপ, ইন্টিমেসি, ফ্যামিলি অ্যান্ড সেন্স অফ কানেকশন এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এছাড়াও এর এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে লোনলিনেস ক্যান অকার হোয়েন দিস নিডস আর নট মিট। অর্থাৎ যখন সে এই নিডটা ফুলফিল হচ্ছে না তখন সে একাকিত্ব বোধ অনুভব করবে। অর্থাৎ এটাই হচ্ছে সোশ্যাল নিড। সোশ্যাল নিডের এটি এটি ক্যারেক্টার যে যদি সোশ্যাল নিড ফুলফিল না হয় সে একাকিত্ব বোধ করবে, এটি বলা যেতে পারে। নেক্সট হচ্ছে চতুর্থ যে নিড, সেটি হচ্ছে এস্টিম নিড বা এস্টিম নিডের ক্ষেত্রে যে বিষয়টি আছে এখানে সেটি হচ্ছে সেলফ এস্টিম নিড বা এস্টিম নিড বলা হয়। এক্ষেত্রে সোশ্যাল নিড ফুলফিল হয়ে গেল, এর পরবর্তীকালে এমপ্লয়ি চায় যে তার মধ্যে তার যে সোসাইটি, সেই সোসাইটি তাকে রেকগনিশন দিক, সেলফ রেসপেক্ট ডেভেলপ করবে এবং তার তাকে সোসাইটি রেকগনাইজ করুক, সোসাইটি তাকে গুরুত্ব দিক, সোসাইটির বিভিন্ন পদে সে থাকতে চাইবে, সোসাইটির বিভিন্ন কোনো ক্লাব, গুরুত্বপূর্ণ ক্লাবের মেম্বার হতে চাইবে, সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে সে যুক্ত হতে চাইবে এই সেলফ এস্টিম নিডের মাধ্যমে। এখন সেলফ এস্টিম নিডে রেসপেক্ট, স্ট্যাটাস, অ্যাকমপ্লিশমেন্ট এগুলি ডেভেলপ করে থাকে। ডিগনিটি, অ্যাচিভমেন্ট, স্ট্যাটাস, রেসপেক্ট ফ্রম আদার্স, এই সমস্ত ডিগনিটি সে অন্যের কাছ থেকে রেসপেক্ট পেতে চাইবে, ডিগনিটি পেতে চাইবে, কোনো একটি কিছু অ্যাচিভ করতে চাইবে, তার স্ট্যাটাস বাড়বে, এই ধরনের অনুভূতি আকাঙ্ক্ষা, তার পাওয়ার আসবে, এই ধরনের অনুভূতি আকাঙ্ক্ষা এসে এগুলি হচ্ছে সেলফ এস্টিম নিডের মধ্যে পড়ছে। এগুলি তার মধ্যে আসবে প্রথম তিনটে নিড ফুলফিল হওয়ার পরে। এক্ষেত্রে এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে ওয়ার্ক প্লেস রেকগনিশন বুস্ট এমপ্লয়িজ মোটিভেশন। যদি ওয়ার্ক প্লেসে রেকগনিশন পায় কোনো একজন এমপ্লয়ি, সে যেখানে কাজ করছে সেখানে সে রেকগনাইজ করছে, তার ম্যানেজার বা সুপিরিয়র তাকে কোনো একটি ব্যাপারে রেকগনাইজ করছে, তাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে সে মোটিভেটেড হবে। এটি একটি মোটিভেশনের পন্থা হিসেবে আমরা বিবেচনা করতে পারি। নেক্সট হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড হচ্ছে কোনো একজন এমপ্লয়ির যে ইনার পোটেনশিয়ালিটি আছে, ইনার যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিকে আরো ডেভেলপ করতে হবে। পোটেনশিয়াল গ্রোথ, রিয়ালাইজেশন অফ পোটেনশিয়াল গ্রোথ, যেটা তার ইনার যে কোয়ালিটি আছে। কোনো একজন ক্রিকেটার সে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে ক্রিকেটের, এরপরেও সে প্রতিদিন প্র্যাকটিস করছে, অর্থাৎ প্র্যাকটিস করছে মানে তার ইনার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে সে আরো ইমপ্রুভ করতে চাইছে।
এটি হচ্ছে সেলফ এস্টিম নিড, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডের একটি এক্সাম্পল হিসেবে আমরা ইনক্লুড করতে পারি। ক্রিয়েটিভিটি, নতুন ক্রিয়েটিভিটি তৈরি করা বা প্রবলেম সলভ করা, নতুন ভাবে কোনো একটি প্রবলেমকে সলভ করা, অর্থাৎ মানুষের মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটিকে সে আরো তীক্ষ্ণ করতে চায়, সে আরো সেটিকে অ্যাপ্রোপ্রিয়েট করতে চায় এবং সে বাস্তবমুখী করতে চায়। তাকেই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড হিসেবে আমরা এখানে ট্রিট করতে পারি। এখন কতগুলি কি ক্যারেক্টার আছে ম্যাসলো নিড হায়ারার্কি থিওরির, এগুলি হলো যে নিড মাস্ট বি স্যাটিসফাইড ইন অর্ডার ফ্রম বটম টু টপ, অর্থাৎ নিড স্যাটিসফ্যাকশনটা হবে বটম থেকে টপে, অর্থাৎ প্রথমে তার ফিজিওলজিক্যাল নিড ফুলফিল হবে, দ্বিতীয় পর্যায়ে সিকিউরিটি নিড, তৃতীয় পর্যায়ে সোশ্যাল নিড, চতুর্থ পর্যায়ে সেলফ এস্টিম নিড এবং পঞ্চম পর্যায়ে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। কখনোই সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবে না, এখানে বটম থেকে টপে নিডের যে অ্যাচিভ নিড যেগুলি আছে সেই নিডগুলি আস্তে আস্তে পূরণ হতে থাকবে। লোয়ার লোয়ার লেভেল নিড ডোমিনেট আনটিল স্যাটিসফাইড, যদি কোনো ব্যক্তির যে লোয়ার লেভেল নিড আছে সেই নিডটা সবসময় তাকে ডোমিনেট করবে যতক্ষণ না সেটি ফুলফিল হচ্ছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে সোশ্যাল নিড পেল, তাকে সোসাইটিতে কেউ গুরুত্ব দিচ্ছে, অথচ তার কোনো খাদ্য বস্ত্রের সংস্থান নেই বা তার কোনো ব্যক্তির সঙ্গে কানেকশন নেই, ইমোশনাল অ্যাটাচমেন্ট তার হয়নি, তাকে সোসাইটি গুরুত্ব দিচ্ছে, তার মধ্যে কিন্তু সে একটা অভাব ফিল করবে যে যতক্ষণ না পর্যন্ত তার প্রাথমিক নিডগুলো ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু তাকে মোটিভেট করা যাবে না বাই পুশিং দ্য সোশ্যাল নিডের মাধ্যমে পুশ করে তাকে কিন্তু মোটিভেট করা যাবে না যতক্ষণ না পর্যন্ত প্রথম যে দুটো নিড আছে সেই নিডগুলি ফুলফিল হচ্ছে। অর্থাৎ এটাই বলা হচ্ছে এখানে যে প্রাইমারি যে নিডগুলি আছে সেই নিডগুলি ফুলফিল হওয়ার পরে দ্বিতীয় স্টেজে বা তৃতীয় স্টেজে বা চতুর্থ বা পঞ্চম স্টেজে এমপ্লয়ি মুভ করবে। পঞ্চম স্টেজের যে সমস্ত নিড আছে সেইগুলি ফুলফিল করার মাধ্যমে তাকে মোটিভেট করা যাবে। নেক্সট হচ্ছে হায়ার লেভেল নিড ইমার্জ অ্যাজ লোয়ার ওয়ান্স আর মিট, যখন হায়ার লেভেল নিড তৈরি হবে, যখন নিচের নিডটা ফুলফিল করা সম্ভব হবে। এটি হচ্ছে ম্যাসলো নিড হায়ারার্কি থিওরি। অর্থাৎ ম্যাসলো নিড হায়ারার্কি থিওরিতে ম্যানেজার অবজার্ভ করবে যে কোনো একজন এমপ্লয়ি নিড হায়ারার্কির কোন স্টেজে আছে, তাকে কোন জিনিসটা ফুলফিল করতে পারলে অর্গানাইজেশনের প্রতি সে লয়াল হবে এবং সঠিকভাবে কাজ করতে সক্ষম হবে। এটি হচ্ছে ম্যাসলো নিড হায়ারার্কি থিওরি। দ্বিতীয় যে থিওরিটি আমরা এখানে আলোচনা করব সেই থিওরি হচ্ছে হার্টজবার্গস টু ফ্যাক্টরস থিওরি। টু ফ্যাক্টরস থিওরির ক্ষেত্রে এখানে দুটি ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা হয়েছে। হার্টজবার্গের টু ফ্যাক্টর থিওরি ইন্ট্রোডিউস হয়েছে 1959-এ এবং 200 জন অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ারের উপরে স্টাডি করে এই উপাদানগুলিকে ফাইন্ড আউট করেছেন। সেই উপাদানগুলিকে আমরা দুটো পার্টে এখানে ভাগ করছি। একটি হচ্ছে যে হাইজেনিক ফ্যাক্টর বা ডিসস্যাটিসফায়ার্স বলা হয়, হাইজেনিক ফ্যাক্টর বা ডিসস্যাটিসফায়ার, এবং অপরটি হচ্ছে মোটিভেটরস ফ্যাক্টর বা স্যাটিসফায়ার। হাইজেনিক ফ্যাক্টর বা ডিসস্যাটিসফায়ারের ক্ষেত্রে যেটি উল্লেখ করা হয় সেটি হচ্ছে যে ওয়ার্ক প্লেসে যদি এই ধরনের ফ্যাক্টরগুলিকে এমপ্লয়িকে প্রোভাইড করা হয় তাহলে এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড হবে না, অর্থাৎ ডিসস্যাটিসফ্যাকশন থেকে প্রিভেন্ট করা যাবে। কিন্তু এই ধরনের উপাদানগুলিকে যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু এমপ্লয়িরা মোটিভেটেড হবে না। প্রথমত হচ্ছে তারা ডিসস্যাটিসফ্যাকশন থেকে তাদের প্রিভেন্ট করা যাবে, এটি হচ্ছে হাইজেনিক ফ্যাক্টরের ক্যারেক্টারিস্টিক, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিসস্যাটিসফায়ার। অপরদিকে এলিমেন্টস দ্যাট জেনুইনলি মোটিভেট এমপ্লয়িজ টু পারফর্ম বেটার, তাকেই বলা হচ্ছে মোটিভেটরস ফ্যাক্টর। মোটিভেটরস ফ্যাক্টরের মাধ্যমে এমপ্লয়িকে জেনুইনলি মোটিভেট করা যাবে। হাইজেনিক ফ্যাক্টরের কিছু এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে সুপারভিশন কোয়ালিটি, অর্থাৎ সুপারভাইজার যে সুপারভাইজ করছে সেই কোয়ালিটি যত ইমপ্রুভ করুক এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড হবে না কিন্তু মোটিভেটেড হবে না। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন যেটি আছে অর্গানাইজেশনের, সেই ওয়ার্কিং কন্ডিশনের মাধ্যমেও কিন্তু ইমপ্রুভের মাধ্যমে কিন্তু এমপ্লয়িদের মোটিভেট করা যাবে না, স্যালারি বাড়ানোর মাধ্যমে মোটিভেট করা যাবে না অ্যাজ পার হার্টজবার্গ টু ফ্যাক্টর থিওরি। জব সিকিউরিটি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই সমস্ত বিষয়গুলি প্রতিষ্ঠানে এমপ্লয়িদের কর্ম সম্পন্ন করার জন্য এগুলি দরকার,
অর্থাৎ কার্য চালিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানকে কার্যমুখী রাখার জন্য এই সমস্ত বিষয়গুলি দরকার, এগুলি দিতে হবে। এগুলি না দিলে তারা ডিসস্যাটিসফাইড হবে। দিলে ডিসস্যাটিসফ্যাকশনকে প্রিভেন্ট করা সম্ভব হবে, ডিসস্যাটিসফ্যাকশনকে রোধ করা সম্ভব হবে, এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড হবে না। কিন্তু এগুলি বেশি পরিমাণে দিলে তারা যে মোটিভেটেড হবে তাও নয়। এটাই হচ্ছে হাইজেনিক ফ্যাক্টর। অপরদিকে মোটিভেটার্স ফ্যাক্টর বলতে, মোটিভেটার্স ফ্যাক্টরের মাধ্যমে এমপ্লয়িদের মোটিভেট করা যায়। সেই মোটিভেটার্স ফ্যাক্টরস গুলি হচ্ছে অ্যাচিভমেন্ট, রেকগনিশন, ওয়ার্ক ইটসেলফ, যদি সে কাজ ভালোবাসে কোনো এমপ্লয়ি কাজ করতে, ওয়ার্ক ইটসেলফ, রেসপন্সিবিলিটি বেশি দেওয়া হলো, অ্যাডভান্সমেন্ট এন্ড জব, তার কেরিয়ার গ্রোথ বা কেরিয়ার যে অ্যাডভান্সমেন্ট সেগুলি তার কাছে পরিষ্কার করা হলো। এগুলি হচ্ছে যে মোটিভেটার্স ফ্যাক্টর হিসেবে আমরা ট্রিট করতে পারি। এটি হচ্ছে হার্জবার্গের টু ফ্যাক্টরস থিওরি। তৃতীয় যে বিষয়টি সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে সেটি হচ্ছে ম্যাকগ্রেগরস থিওরি এক্স এবং থিওরি ওয়াই। থিওরি এক্স এবং থিওরি ওয়াই এ দুটি থিওরি দুই ধরনের অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। থিওরি এক্স এ বলা হচ্ছে যে এমপ্লয়িরা কাজ করতে চায় না, অর্থাৎ মানুষের নেচারই হচ্ছে কাজ না করা এবং কাজকে অ্যাভয়েড করা, এবং ল্যাক অফ অ্যাম্বিশন, তাদের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই এবং তারা কারো মাধ্যমে ডাইরেক্টেড হবে, নির্দেশিত হবে কাজ করার ক্ষেত্রে, এটাই তারা প্রেফার করে। তারা নিজেরা যে ডাইরেক্টেড হয়ে কাজ করবে এটা তারা পছন্দ করে না, অর্থাৎ এমপ্লয়িরা পছন্দ করে না অ্যাজ পার এক্স থিওরি। এবং যখনই কোনো চেঞ্জকে, নতুন কিছু পরিবর্তনকে ইমপ্লিমেন্ট করতে চাইবে অর্গানাইজেশন, তখনই তারা প্রতিরোধ করবে, রেজিস্ট করবে। এটা এক্স থিওরির একটা অ্যাজাম্পশন বা অনুমান হিসাবে আমরা বিবেচনা করছি। নিড কনস্ট্যান্ট সুপারভিশন, অর্থাৎ এমপ্লয়িরা যখন কাজ করছে সেক্ষেত্রে তাদের একটা কনস্ট্যান্ট সুপারভিশনের দরকার। কোনো কোনো ছাড় বা কিছু দেওয়ার প্রয়োজন নেই, তাদের সবসময় তদারকি করতে হবে, কনস্ট্যান্ট সুপারভিশনের দরকার। এবং মোটিভেটেড প্রাইমারিলি বাই মানি সিকিউরিটি, এই তারা প্রাইমারিতে মোটিভেটেড হবে টাকা এবং জব সিকিউরিটির মাধ্যমে। এটা হচ্ছে এক্স থিওরির কতগুলি অ্যাজাম্পশন। এবং এক্স থিওরি ম্যানেজমেন্টের স্টাইল কিছু আছে। ম্যানেজমেন্টের স্টাইল হচ্ছে এক্স থিওরিতে যদি এমপ্লয়িদের এক্স থিওরির অ্যাজাম্পশন অনুসারে যদি এমপ্লয়িদের পরিচালনা করতে হয় তাহলে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ অথরিটেরিয়ান যে সিস্টেম সেই সিস্টেমটিকে ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ কমান্ড দেবে এবং কন্ট্রোল করবে। এখানে মধ্যে কোনো কথা থাকবে না বা এমপ্লয়িদের কাছ থেকে কোনো ফিডব্যাক নেওয়ার কিছু থাকছে না। স্ট্রিক্ট রুল ইমপ্লিমেন্ট করা হবে, পানিশমেন্ট, রিওয়ার্ড, এই সমস্ত সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। মাইক্রো ম্যানেজমেন্ট, ক্লোজ অবজার্ভ করতে হবে ম্যানেজমেন্টকে, এবং টপ থেকে ডাউনের ডিসিশনের ফ্লো আসবে। এক্সাম্পল হিসাবে ফ্যাক্টরি সুপারভাইজার ক্লোজলি মনিটর ওয়ার্কার্স টু এনসিওর প্রোডাক্টিভিটি, অর্থাৎ ফ্যাক্টরির যে সুপারভাইজার রয়েছে সে ক্লোজলি অবজার্ভ করছে এমপ্লয়িদের, তার প্রোডাক্টিভিটি ঠিকঠাক বা প্রোডাকশন পাওয়ার জন্য ঠিকঠাক ভাবে। যদি এই থিওরির ওপর এমপ্লয়িরা বেস করে আছে এটি অনুমান করা হয়, অর্থাৎ এক্স থিওরি অনুসারে এমপ্লয়িদের ক্লোজলি অবজার্ভ করতে হবে কাজ ঠিকঠাক পাওয়ার জন্য, তাদের রিওয়ার্ড দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে, ওপর থেকে নিচে কমেন্ট যাবে, ডাইরেকশন যাবে, ক্লোজ অবজার্ভ করতে হবে, টপ থেকে ডাউন যেটা কমেন্ট যাবে, কোনো ওয়ান ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশনের কিছু ব্যাপার এখানে থাকছে না এক্স থিওরি অনুসারে। এবং ওয়াই থিওরির ক্ষেত্রে ঠিক এর বিপরীত। ওয়াই থিওরিতে বলা হচ্ছে যে ওয়ার্ক ইজ অ্যাজ ন্যাচারাল অ্যাজ প্লে, অর্থাৎ কাজটি একটি খেলার মতোই স্বাভাবিক একটি বিষয়। এটি একটি অনুমান ওয়াই থিওরির। এবং ক্যাপেবল অফ সেলফ ডাইরেকশন, এমপ্লয়িরা, এখানে অনুমান করা হচ্ছে যে এমপ্লয়িরা তারা নিজেরা নির্দেশিত হয়ে কাজ করতে পারে, তারা নিজেরাই কাজ করতে পারে সঠিকভাবে, কাজটি নিজেরা নির্দেশিত হয় এবং কাজটি করে।
এবং তারা রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করে, কোনো প্রবলেম সলভ করতে পছন্দ করে এবং মোটিভেটেড বাই পারপাস অ্যান্ড গ্রোথ, অর্থাৎ তাদের সে বৃদ্ধি হবে এবং পারপাসটিকে তারা ভালোবেসে তারা মোটিভেটেড হবে, অনুপ্রাণিত হচ্ছে। এটি হচ্ছে ওয়াই থিওরির কতগুলো অ্যাজাম্পশন। অর্থাৎ এক্স থিওরিতে আমরা যে সমস্ত অ্যাজাম্পশনগুলি নিচ্ছি তার বিপরীত অ্যাজাম্পশন হচ্ছে ওয়াই থিওরিতে। এক্স থিওরিতে বলছি যে মানুষ কাজ করতে পছন্দ করছে না, অপরদিকে ওয়াই থিওরিতে বলা হচ্ছে যে তারা কাজকে ভালোবাসছে, তারা ন্যাচারাল ওয়েতে কাজ করছে, তারা নিজেরাই সেলফ ডাইরেক্টেড হচ্ছে, রেসপন্সিবিলিটি নিতে তারা পছন্দ করছে, প্রবলেম সলভ করতে পছন্দ করছে, কাজের প্রতি তারা মোটিভেটেড হচ্ছে এবং তাদের গ্রোথ দেখে তারা মোটিভেটেড হচ্ছে। ওয়াই থিওরিতে যদি এমপ্লয়ীদের আমরা কন্ট্রোল করতে চাই, ওয়াই থিওরিতে যদি এমপ্লয়ীদের ম্যানেজ করতে চাই, সেক্ষেত্রে পার্টিসিপেটিভ, ডাইরেক্টিভ, ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল বা পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইলকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ডেলিগেশন অফ অথরিটি করতে হবে, এমপ্লয়ীদের ট্রাস্ট করতে হবে, তাদের ইনোভেশনের জন্য এনকারেজ করতে হবে, ইনোভেটিভ যাতে হয় এবং কোলাবোরেটিভ তাদের সঙ্গে নিয়ে বসে, অর্থাৎ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ যে বিষয়টি আছে, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভের ওপর বেশ করে তাদের সঙ্গে বসে আলোচনা করে গোল সেট করতে হবে অর্গানাইজেশনের। এবং এক্সাম্পল হিসাবে বলতে পারি, কোনো টেকনিক্যাল কোম্পানি বা টেকনোলজিক্যাল কোম্পানি তার যারা ওয়ার্কার্স আছে, ইঞ্জিনিয়ার্স আছে, তাদের তারা সাপোজ আমরা ভাবলাম যে তারা ওয়াই থিওরির উপর বেস করে তাদের কোনো একটি যন্ত্রাংশের এর কি নতুন ফিচার্স ডেভেলপ করা যায় কিনা সে সম্পর্কে তাদের ডিসিশন নিতে বললো এবং অটোনমি দিয়ে দিল। তো যদি ওয়াই থিওরির উপর বেস করে থাকে অর্গানাইজেশন বা ওয়াই থিওরির উপর ম্যানেজমেন্ট যদি বেস করে থাকে, এই ধরনের একটা এক্সাম্পল আমরা এখানে বলতে পারি। কিন্তু এক্স থিওরির ক্ষেত্রে কি হবে না, সুপারভাইজার সবসময় ক্লোজলি অবজার্ভ করবে এবং ফিডব্যাক নেবে, এমপ্লয়ীদের কন্ট্রোল করবে, এমপ্লয়ীদের যদি কাজ না করে পানিশমেন্ট দেবে, রিওয়ার্ড দেবে কাজ করলে। অপরদিকে ওয়াই থিওরির ক্ষেত্রে তাদের স্বাধীনতা দেওয়া হলো যে তারা কোনো একটি ফিচার্সকে ডেভেলপ করবে, টেকনোলজি কোম্পানির কোনো একটা মেশিনারির তারা নতুন ফিচার্সকে কিভাবে ডেভেলপ করা যায় সেই নিয়ে আলোচনা করবে বা তারা ফিচার্সটিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করবে। এটি হচ্ছে ওয়াই থিওরির একটি বিষয়। এবং এক্স থিওরির ক্ষেত্রে সুপিরিয়র সবসময় কন্ট্রোল করবে, কিন্তু ওয়াই থিওরির ক্ষেত্রে সুপিরিয়র সব ডেলিগেশন করে দিচ্ছে, অথরিটি ডেলিগেশন করে করে দেবে এবং তারা এমপ্লয়িরা সেইভাবে কাজ করবে। এখন স্প্যান অফ ম্যানেজমেন্ট যেটি আমরা আলোচনা করেছিলাম একটি আগের ভিডিওতে, এখানে স্প্যান অফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি এমপ্লয়িরা এক্স থিওরি ওরিয়েন্টেড হয়, সেক্ষেত্রে স্প্যান অফ ম্যানেজমেন্ট বা স্প্যান অফ কন্ট্রোল কম হবে, ন্যারো স্প্যান হবে। কিন্তু ওয়াই থিওরি যদি অর্গানাইজেশনে থাকে, ওয়াই থিওরির যে সমস্ত অ্যাজাম্পশন সেই রিলেটেড যদি এমপ্লয়ি অর্গানাইজেশনে থাকে, তাহলে সেক্ষেত্রে স্প্যান অফ সুপারভাইজারের স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াইডার হবে। এটি একটি পার্থক্য স্প্যান অফ কন্ট্রোলের ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।